নির্মমভাবে ধর্ষণ করে জখম হয়েছে, যিনি এখন আইসিইউতে আছেন। আজকে আমাদের এই বিক্ষুব্ধ মিছিলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা যারা এখানে আছেন, আমরা এখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাব। সেখানে আমরা আসরের নামাজ পড়বো একসাথে এবং গণ ইফতার করব। আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশে তো আসলে ধর্ষণ আজকে শোনা প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে আমার বোনেরা, আমার শিশুরা, একটা শিশু ছেলে হয়ে ওঠার আগে, একটা শিশু মেয়ে হয়ে ওঠার আগে সে কতবার তার বাবার বন্ধুর মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, চাচাতো ভাই, খালাতো ভাই, কাজিনদের মাধ্যমে কতভাবে সে ধর্ষণের শিকার হয় আমরা কোনোদিন খোঁজ নিয়ে দেখি নাই। এইটা যেহেতু আজকে সামনে এসছে, আপনাদেরকে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সেই শাহবাগিতা, যেই শাহবাগিতা মানে বিচার মানি না, ফাঁসি চাই, যেই শাহবাগিতা মানে ফ্যাসিবাদের উত্থান, সেই কোন শাহবাগীও যদি ধর্ষণের শিকার হয়, ইনকিলাব মঞ্চ আমার ছাত্র জনতাকে সাথে নিয়ে সবার আগে তার বিচার চাইবে ইনশাআল্লাহ। একজনের ধর্ষণের বিচার চাইতে তাকে হিন্দু হওয়ার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার নাই, শাহবাগের হওয়ার দরকার নাই, শাপলার হওয়ার দরকার নাই। সে মাসলুম হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং তাকে যদি কোনো মাদ্রাসার মোহতামিম ধর্ষণ করে, সেই বদমাইশ মোহতামিমের ছেড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আপামর সাধারণ জনতা, তৌহিদি জনতা, দেশপ্রেমিক তৌহিদবাদী জনতা কোনদিন কোন অন্যায়কারীকে, কোন ধর্ষককে, কোন নিপীড়ককে প্রশ্রয় দেয় না এবং দিবে না ইনশাআল্লাহ। আজকে যে আসিয়াকে নিয়ে কথা হচ্ছে, আমার সন্তান হয়েছে, এই সন্তানের পরে বুঝতে পারি আপনারা বুঝেন 8 বছরের একটা শিশু যাকে ধর্ষণ করার মতো অর্গান তার তৈরি করা হয় নাই, তাকে ব্লেড দিয়ে কেটে পাথর যে চিত্র করা হয়েছে, তাকে ধর্ষণ করার জন্য চক্ষু বন্ধ করলে মনে হয় আমি চাইলে এত যেন চালিয়ে গেছে। তার পুরো প্রুফ আপনারা জানেন, আপনার সন্তান আছে, আপনার বোন আছে, ভাগ্নি আছে, 10-12 বছরের একটা শিশু ছেলে বা মেয়ে হয়ে গিয়ে ওঠে। অথচ এই সমাজে যেদিন থেকে একটা শিশু মেয়ে হয়ে জন্মায়, সেদিন থেকে শিশুর আগে সে মেয়ে হয়ে ওঠে। এই দর্শকদেরকে প্রশ্রয় দিয়েছে কে? আজকে দেখতে পাচ্ছি কতিপয় পথভ্রষ্ট মানুষ, একজন হ্যারেসার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক বোনকে হ্যারেস করেছে। আমরা সবাই তার বিরুদ্ধে বলেছি। হ্যাঁ, এর সাথে আমরা এটাও বলেছি, বাংলাদেশের ধর্ষণ আইন অনেক বাজেভাবে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাকে যেন আইনে সাপোর্ট করে সেও যেন ইনসাফ পায়, সেই কথা বলেছি। বাকি দেখলাম বাংলাদেশের কতিপয় উচ্ছৃঙ্খল জনতা, আলেম তৌহিদি জনতা নাম দিয়ে তারা শাহবাগ থানার সামনে গেল। সামনে যাওয়াটাও কোনো অপরাধ না। সেই হ্যারেসার যে নিজে স্বীকার করেছে হ্যারেস করেছে, তাকে যখন ছাড়ানো হলো, তার হাতে দেওয়া হলো কোরআন শরীফ, তার মাথায় পরিয়ে দেওয়া হলো পাগড়ি। লজ্জায় মরে যায়, বাইতুল মুকাররমের সামনে বসে মরে যায় যেন গলায় বাঁশ দেয়। এইরকম আলেম শূন্য, অভিভাবক শূন্য বাংলাদেশ কোনোদিন ছিল না। আপনারা জানেন, যখন একটা চন্দ্র নিপীড়কের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হয়, মাথায় পাগড়ি পরানো হয়, তার সাথে আলেম চেহারার লোকেরা দাঁড়ায়, তখন বাংলাদেশের নারীদের কাছে কি মেসেজ যায়? যে নিপীড়ন করে, ধর্ষণ করে, হ্যারেস করে, সেইগুলো বললেই বুঝি কোরআন শরীফ উপহার পাওয়া যায়, সেইগুলো বললেই বুঝি পাগড়ি মাথায় পাওয়া যায়। আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজগুলো করেছে তাদের সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের কোন সম্পর্ক নাই। তৌহিদপন্থী, দেশপ্রেমিক ছাত্র জনতা, তৌহিদি জনতার সাথে কোনো তাদের সম্পর্ক নাই। একটা কথা আপনাদেরকে বলে দেই, যেমনি এতদিন বলেছি শাহবাগ কারো বাপের জায়গা না। আমাদের নবাবেরা তাদের মুসলিম পরিচয় নিয়ে কোনো হনুমান্যতা ছিল না। এই জমিন তাদের, শাহবাগকে আমরা কাউকে বর্গা দেই নাই। একইভাবে তৌহিদি জনতা হলাম আমরা, তারা বাংলাদেশের সেই 90% মুসলমান যারা বাংলাদেশে হিন্দু মুসলিম
মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সবার নিরাপত্তার জন্য নিজের বুককে ঢাল বানিয়ে দেয়। তাই তৌহিদি জনতাও আমরা কোনো পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল মানুষের কাছে এই শব্দ বর্গা দেই নাই। তৌহিদি জনতা হলো বাংলাদেশের দেশপ্রেমিক আবহাওয়ার জনসাধারণ। আজকে যারা এখানে আছে আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই, সেই তনুর কথা বিচার চাওয়া যাবে না। শুধু আসলেই কি একা আমাদের মধ্যে একটা নিচ্ছে কেন? এক নম্বর ওদের তো যাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আমরা জানি তনুর বিচারের ব্যাপারে আজকে যারা অনেক কথা বলছে তাদেরকে তনুর ধর্ষণের বিচারের ব্যাপারে আমরা তাদেরকে সড়ক হতে দেখি নাই। কারণ তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট ড্রাগ করে, তাই তনুর বিচার চাওয়া যাবে না। আমরা যেহেতু জীবনের ঝুঁকি দিয়ে জুদাই যোদ্ধারা এসব প্রেমিক তৌহিদি ছাত্র জনতা নেমেছে, ক্যান্টনমেন্ট চিনি না, কচুকের চিনি না, ধর্ষক নিপীড়নকারী যাই হোক, সে মাদ্রাসার মহতামিম হোক, ক্যান্টনমেন্টের কর্নেল হোক, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। আমার বোন তনু সে নাট্যকর্মী নাকি যাত্রাকর্মী নাকি সিনেমার অভিনেত্রী নাকি মাদ্রাসার ছাত্রী আমরা তা জানতে চাই না এবং কোনদিন জানতেও চাইবো না। আমরা সবাই জানি তিনি একজন নারী এবং নারীকে যে ধর্ষণ করেছে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভাই আমার আপনারা জানেন অনেকেই এখন একটু বলতে গেলে মিডিয়া হওয়ার জন্য সমস্যা হয়। আমাদের বোন মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করার পর যে ধর্ষক তিনি বাইতুল মুকাররম মুসলিম লীগ কমিটির সদস্য হয়েছেন। মানে টাকার এমন দাম যে গরিব দর্শক জেলে যাবে, কিন্তু বড়লোক দর্শক জেল তো দূরের কথা, সে এসে বাইতুল মুকাররমের কমিটির সদস্য হবে। সুতরাং আমরা আপনাদের কাছে জানতে চাই যেই আনভিন মুনিয়া হত্যাকাণ্ডের আসামি সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পর্যন্ত বসুন্ধরা আনভিনকে কেন গ্রেফতার করা হয়নি আমরা জানতে চাই। আপনাদের রমজানের মধ্যে মনে করিয়ে দেয় সব থেকে বিভৎস ঘটনা আয়না ঘরের মধ্যে আমার বোন যিনি রোজাদার ছিলেন রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আর সেই ধর্ষক র্যাবের আলেম এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, তার বিচার আমরা দেখতে পারি নাই। কেন? যদি আলেমের বিচার করা শুরু হয় তাহলে কি র্যাব আমাদের বিমুখ হবে? এই র্যাব, এই বিজিএফআই, এই ক্যান্টনমেন্ট সবকিছু মানেই তো আমরা নতুন চুলাই চিন্তা শুরু করেছি। সুতরাং যেই জানোয়ার, যেই হত্যাকারী ধর্ষক আলেম আমার বোন রোজাদারকে রোজা ভাঙিয়ে মুহুর্মুহু ধর্ষণ করেছে, এরকম কত মামলকে ধর্ষণ করেছে, প্রত্যেক জানোয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভাইরা আমার, সর্বশেষ আপনাদেরকে জানাই আমার বোন আসিয়া বাঁচত কিনা জানি না। আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন। এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে, এই বাচ্চার বাবা মার দিকে তাকানো যায় না, ওই আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হয়তো আপনি ভাবেন ওরা ধর্ষণ করার জন্য 5 ইঞ্চি চিত্র করা হয়েছে, আপনি চোখ বন্ধ করে ভাবেন আপনার ভাগ্যটা
ভাইরা আমার, তিনটা দাবি জানাই। সকল আপনারা জানেন ধর্ষণের মামলা বছরের পর বছর চলে, এই সব চাল বাহানা চলবে না। অতি দ্রুত সকল ধর্ষণের বিচার করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দুই, এই সমস্ত মামলা শুরু হওয়ার 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে। এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে, আগামী 180 দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য আমরা প্রত্যাখ্যান করি। 180 দিন মানে 6 মাস। আমার যেই বোনটা আইসিইউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতো 180 দিন লাগবে কেন? 180 দিন বুঝি না, আগামী 3 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের ধর্ষকদের বিচার শুরু করতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, অনেক আলেমুলামা কষ্ট পাবে। আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিলগুলা। আমাদের মূল জেলার কোন আলেমরা এই চেষ্টা করে না, কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায়, আমাদের নারীদেরকে বোনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন? কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটুক্ত করে কোনো কথা বলা যাবে না। একই সাথে আপনাদেরকে জানাই, এই কথাটা অনেকেই কাম করার বলে, শাহবাগীরা বলে, নিজের দিকে তাকায় না। নারীরা যে একটা পণ্য, এই যে যদি ওয়াজ মাহফিলে বলা হয় 10 বার, এর থেকে 1000 বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায়। সুতরাং নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, পোস্টারে নারীকে ভোগ্য পণ্য হিসেবে প্রদর্শন করা বন্ধ করতে হবে। নারী কোনো ভোগ্য পণ্য নয় যে টাকা থাকলেই কিনে ব্যবহার করা যাবে। সুতরাং দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই, 90 দিনের মধ্যে নিষ্পত্তি চাই, এবং আসিয়া আমরা বোন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে। আমরা সবাই এখন মিছিল করে শাহবাগ যাবো, আসরের নামাজ পড়বো, গণবিচার করে আমার বোনদের জন্য দোয়া করবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা আমাদের সঙ্গে শাহবাগ চলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আসিয়া 8 বছরের শিশু আসিয়ার যে ধর্ষণের পর সারা দেশ কিন্তু এখন ক্ষোভে ফুঁসছে। কালকে আমরা রাতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় সারা রাত কিন্তু মধ্যরাতে ধর্ষণ বিরোধী, ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান চলেছে। সারা দেশই এখন ক্ষোভে ফুঁসছে। তার অংশ হিসেবে ইনকিলাব মঞ্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একটি সংক্ষিপ্ত সমাবেশ করলো এবং এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগোবে। সেখানে তারা গণ ইফতার করবে। আমরা দেখছি বিভিন্ন প্ল্যাকার্ডের হাতে তারা এগোচ্ছেন, তারা শাহবাগের দিকে এগোচ্ছেন। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের সামনে থেকে